মিডনাইট ফ্যান্টাসির সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের গল্প সুমন্ত বোসের কাহিনী অবলম্বনে মূর্তির আতঙ্ক। সুমন্ত বোস জন্ম 1990 সালে কলকাতায়। সাহিত্যের প্রতি তার টান সেই স্কুল জীবন থেকে, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথেই সাহিত্য চর্চা। কিশোর ভারতী, চিরকালের ছেলেবেলা, বিবর্তন প্রভৃতি বিভিন্ন পত্রিকা এবং বেশ কিছু সংকলনে স্থান পেয়েছে তার কিছু গল্প ও কবিতা। সাহিত্যের প্রতি ভালোবাসা এবং পাঠককে নতুন কিছু উপহার দেওয়ার তাগিদই তার লেখার মূল অনুপ্রেরণা। লেখকের সৃষ্ট জনপ্রিয় দুই চরিত্র সৌম্য ও রিজু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হাজির হয়েছে গল্পের মাধ্যমে, আর তাদের অ্যাডভেঞ্চারেই পরিচিতি পেয়েছে প্রফেসর চৌধুরী। তিনি জ্ঞানী মানুষ, বৈচিত্র্যময় জীবনে অপরিসীম তার অভিজ্ঞতা। গল্পের ছলে তিনি সেই সব অভিজ্ঞতার কাহিনী তুলে ধরেন সৌম্য, রিজু ও দীপের কাছে। গল্প পাঠে অনুভব, গল্পের সূত্রধর আমি ইভান, প্রফেসর চৌধুরীর চরিত্রে সমাপন ও অন্যান্য চরিত্রে অন্বেষ, সৌরভ, রক্তিম, অভিষেক, ইভান এবং সায়ন। শুরু হচ্ছে আজকের রোমহর্ষক গল্প মূর্তির আতঙ্ক। রাতের গভীর অন্ধকারে তান্ত্রিক দেখল সদ্য নিভে যাওয়া অগ্নিকুণ্ড নির্গত ধোঁয়ার অন্দরে পিশাচ এসে হাজির হয়েছে। সে আদেশের সুরে বলল, আজও তোকে একই কাজ করতে হবে। যা যা, শেষ করে দে, শেষ করে দে রাজার দ্বিতীয় সন্তানকে। যা যা যা। কথা শেষ হতেই সেই ভয়াল দর্শন পিশাচ অদৃশ্য হল। মনে মনে নিষ্ঠুর হাসি হাসল তান্ত্রিক। তাকে অপমান করার প্রতিশোধ এবার সে নেবেই। পুরো রাজবংশকে নিঃশেষ করবে সে। এদিকে প্রথম সন্তান হারিয়ে বিমর্ষ রাজা ডেকে পাঠালেন কুলপুরোহিত প্রদ্যুৎ মোহনকে। তিনি শুধু পূজারী নন, একজন সন্ন্যাসীও। তিনি সব দেখে শুনে অশুভ কিছুর আন্দাজ করলেন। রাজার দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের হাতে একটা কবচ বেঁধে দিয়ে বললেন সেগুলো যেন কোনো অবস্থাতেই খোলা না হয়। তারপর সমগ্র রাজমহল মন্ত্রবন্ধনে আবদ্ধ করলেন। তারপর রাজার কথায় কিছু একটা সন্দেহ করে দুজন রক্ষীকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে এগিয়ে চললেন শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছে তান্ত্রিককে দেখে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো। রক্ষী দুজনকে ইশারা করতেই তারা সেই তান্ত্রিককে বন্দি করে নিয়ে গেল। পুরোহিত প্রদ্যুৎ মোহন সেখানেই উপবেশন করে নিজ ক্রিয়া শুরু করলেন। এদিকে পিশাচ হাওয়ায় ভেসে চলে এলো রাজপ্রাসাদের সম্মুখে, কিন্তু ভিতরে ঢুকতে যেতেই বাধা পেল। সে মহলের চারপাশে ঘুরল কিছুক্ষণ, বারংবার চেষ্টা করল, কিন্তু কিছুতেই অভীষ্টে পৌঁছতে পারল না। যতই সে ব্যর্থ হলো ততই তার রাগ বৃদ্ধি পেল। শেষে অসফল হয়ে সে ফিরে চলল শ্মশানের দিকে। তান্ত্রিকের শিরচ্ছেদ করে শরীরের রক্ত শুষে নিতে না পারলে তার রোষের আগুন নিভবে না। ঝড়ের বেগে সে শ্মশান চত্বরে এসে থমকে দাঁড়াল। কোথায় তান্ত্রিক? এই যে পুণ্য সাধু। তার শরীর থেকে তেজ রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। রক্তাভ দৃষ্টিতে তার দিকে চেয়ে মন্ত্রোচ্চারণ করছে। সাধুর পাশে রাখা ওটা কি? বিপদ টের পেল পিশাচ, কিন্তু তার আর কিছু করার নেই। কেউ যেন তাকে অদৃশ্য শিকলে বেঁধে তার সমস্ত শক্তি নিংড়ে দিচ্ছে। ধীরে ধীরে অন্ধকার আরো গাঢ় হয়ে এলো তার সামনে। এক অজানা আধারে সে বন্দী হয়ে গেল চিরতরে। শশধরবাবু লিস্ট মিলিয়ে দেখলেন সাপ্লায়ার ছেলেটা সব কিছুই নিয়ে এসছে। তার মনটা খুশিতে ভরে উঠল। প্রত্যেকটা জিনিস যতটা পুরানো ততটাই সুন্দর তাদের নকশা ও কারুকার্য। বাজারে ভালো দাম পাওয়া যাবে। অনেক দিনের পুরনো তার অ্যান্টিকের দোকান।
বেশিরভাগ কাস্টমার তার চেনা জানা। মাঝে মধ্যেই তারা এসে নতুন জিনিসের খোঁজ করে যায়। তার চাহিদা মতো অনেকগুলো জিনিস তিনি বেছে নিলেন। অ্যাডভান্স করাই ছিল, হিসেব করে বাকি টাকার চেকও লিখে দিলেন। ছেলেটা বলল, দাদা, ওই যে মূর্তিটার কথা আপনাকে বলেছিলাম না, একবার দেখবেন নাকি? বেশি দাম নয় কিন্তু মূর্তিটার। শশধরবাবু এত ভালো জিনিস দেখে মূর্তিটার কথা ভুলেই গেছিলেন। তিনি সেটা দেখতে চাইলেন। ছেলেটা একটা ব্যাগ থেকে মূর্তিটা বার করে তার হাতে দিল। মূর্তিটা হাতে নিতেই বুকটা অজানা একটা ভয়ে শিরশির করে উঠল শশধরবাবুর। এরকম অদ্ভুত দর্শন মূর্তি তিনি আগে কখনো দেখেননি। বিভিন্ন প্রাচীন মন্দিরে যেরকম রাক্ষসের মূর্তি দেখা যায়, খানিকটা সেই রকম। দেহটা সিংহ সদৃশ, একটা মুদ্রার ভঙ্গিতে দাঁড়িয়ে, মুখটা রাক্ষসের মতোই হাঁ করে আছে। কালচে লাল রঙের পাথরে খোদাই করে মূর্তিটা বানানো। গায়ের অলংকার এবং পোশাকের কারুকার্য সত্যি প্রশংসার দাবি রাখে। তিনি মূর্তিটাও রেখে দিলেন। অনেক কাস্টমার এরকম ভয়ানক জিনিসই খুঁজতে আসে। মানুষের অ্যান্টিক সংগ্রহের শখ যে কত বিচিত্র রকম তা তিনি এত বছরে ভালোই জেনেছেন। ছেলেটা টাকার অঙ্ক বুঝে নিয়ে দোকান থেকে বেরিয়েই যাচ্ছিল, দরজার মুখে দাঁড়িয়ে হঠাৎ বলল, ও হ্যাঁ, ভালো কথা, এই মূর্তির মাথাটা যেন কেউ না খোলে। কথাটা বলেই বাইরে বেরিয়ে গেল সে। শশধরবাবুর কৌতূহল বেড়ে গেল। তিনি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন মূর্তিটাকে। সত্যি মাথার নিচে গলার কাছে একটা অস্পষ্ট দাগ দেখা যাচ্ছে। তিনি মাথাটা ধরে একটু জোরে মোচড় দিলেন। সেটা প্যাঁচ খেয়ে ঘুরে গেল। তারপর কয়েক পাক ঘোরাতেই খুলে গেল মূর্তির নিরেট মাথাটা। শশধরবাবু দেখলেন দেহের অংশের ভিতরটা ফাঁপা, কিন্তু কিছুই বুঝতে পারছেন না কেন মাথাটা খোলা বারণ। হয়তো বারবার খুললে মূর্তিটা নষ্ট হয়ে যেতে পারে, এই ভেবে মাথাটা আবার যথাস্থানে আটকে দিলেন। তিনি মূর্তিটা একটা তাকে তুলে রাখতে যাবেন, এমন সময় একটা মাঝবয়সী ছেলে দোকানে প্রবেশ করল। শশধরবাবুর হাতে মূর্তিটা দেখেই তার চোখটা চকচক করে উঠল। সে জানালো ওই মূর্তি সে কিনতে চায়। শশধরবাবু অভিজ্ঞ ব্যবসায়ী, তার উপর ছেলেটাও প্রথমবার এসেছে তার দোকানে। সুযোগ বুঝে একটু চড়িয়েই দাম হাঁকালেন, কিন্তু তাকে অবাক করে দিয়ে সেই দামেই মূর্তিটা কিনে নিল ছেলেটা। আজ অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে প্রণববাবুর। রাস্তাটাও বেশ অন্ধকার, স্ট্রিট লাইটগুলো খারাপ অনেক দিন ধরেই। মাসখানেক পর দুর্গাপুজো, তবু সারানোর নামই নেই। বাস থেকে নেমে রোজ এই পথেই হেঁটে বাড়ি ফেরেন তিনি। আজ কেন জানেন না একটু ভয় ভয় করছে তার। মাইনের টাকাটাও পকেটে আছে, যদি কোনো ছিনতাইবাজ। সামনে চোখ পড়তেই ভাবনায় ছেদ পড়ল। আবছা অন্ধকারে অদূরেই কে একজন দাঁড়িয়ে আছে। বুকটা ধড়াস করে উঠল প্রণববাবুর। এই নির্জন রাস্তায় পথ আগলে ছায়ার মতো দাঁড়িয়ে ওকে কি করবেন বুঝতে পারলেন না তিনি। কালো ছায়া শরীরটা এক পা দুপা করে এগিয়ে আসছে তার দিকে। তিনি ভালো করে লক্ষ্য করে আগন্তুকের হাতে কোনো ছুরি বা অস্ত্র দেখতে পেলেন না। প্রণববাবু অচেনা মানুষটার অভিসন্ধি বোঝার চেষ্টা করলেন। ছায়া শরীরটাও আরও কিছুটা এগিয়ে এলো তার দিকে। জমাট অন্ধকার ভেদ করে প্রণববাবুর দৃষ্টি এক ভয়ানক নিষ্ঠুর চেহারা প্রত্যক্ষ করল যেন। তিনি পিছন ফিরে ছুটতে শুরু করলেন, কিন্তু মুহূর্তের মধ্যে কে যেন তাকে পিছন থেকে জাপটে ধরল। তিনি অনুভব করলেন সেটা কোনো মানব শরীর নয়। একরাশ কনকনে ঠান্ডা বাতাস যেন তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু অসম্ভব শক্তিশালী তার বাঁধন। শত চেষ্টা করেও তিনি নিজেকে ছাড়াতে পারলেন না। দেখতে দেখতে সেই আলিঙ্গন আরও দৃঢ় হলো। সারা শরীর জুড়ে ব্যথা করছে। তিনি চিৎকার করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে দুটো হাত তার গলা টিপে ধরল। ভয় ও বিপদের আশঙ্কায় তার বুকের মধ্যে কেউ যেন হাতুড়ির ঘা দিতে শুরু করলো। তার দম বন্ধ হয়ে আসছে। বিস্ফারিত চোখ দুটো গলার চাপ সহ্য করতে না পেরে কোটর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। ধীরে ধীরে তার চেতনা লোপ পেতে শুরু করলো। অন্ধকার রাতে সেই নির্জন রাস্তায় প্রণববাবুর মাথাটা কেউ দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল এক সময়।
দেহটা রাস্তার উপরে লুটিয়ে পড়ে বেশ কিছুক্ষণ কাঁপতে কাঁপতে স্থির হয়ে গেল। বায়বীয় ছায়াটা আবার জমাট বাঁধতে শুরু করলো। অচিরেই সেটা একটা মানব শরীরের অবয়ব ধারণ করল। তার মুখে খেলে গেল এক পৈশাচিক হাসি। পড়ে থাকা দেহটার পাশে উবু হয়ে নিজের মাথাটা নামিয়ে আনলো রক্তাক্ত গলার কাছে। তারপর মুখ বাড়িয়ে সেখান থেকে টেনে চুষে খেতে লাগলো শরীরের সমস্ত রক্ত। পাশে পড়ে থাকা প্রাণহীন মাথাটা খোলা চোখে দেখতে লাগলো এই নারকীয় দৃশ্য। বছরের শেষ থেকে নতুন বছরের শুরু। শহর কলকাতায় তিনটি খুন। ট্যাংরা প্রগতি ময়দানের পর এবার এন্টালি। বছরের প্রথম দিন এন্টালি লরি রোড থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খুন নাকি দুর্ঘটনা, মৃত্যু রহস্য ঘিরে সন্দেহ। সকালবেলা অফিস যাওয়ার আগে টিভি চালিয়ে খবরটা শুনল অনিন্দ। আজ আবার একই ঘটনা শুনে মন খারাপ হয়ে গেল ওর। সেই সঙ্গে দুশ্চিন্তাও বাড়ল। 1 মাসের মধ্যে 3টে মৃত্যু, তাও একইভাবে। অন্ধকার রাস্তায় আততায়ী মানুষের ধর থেকে মাথাটা আলাদা করে দিচ্ছে। আরও আশ্চর্যের বিষয়, মৃতদেহের শরীর একদম রক্তশূন্য। কেউ যেন সমস্ত রক্ত শুষে নিচ্ছে তার শরীর থেকে। না, আজ অফিসে গিয়ে ওর মনের সন্দেহটা প্রতিমকে জানাতেই হবে। সেরকম হলে সন্ধ্যের দিকে রাজীবকে একবার ফোন করে আলোচনা করবে। ইন্সপেক্টর রাজীব ঘোষ তার ছেলেবেলার বন্ধু। অফিসের কাজের ফাঁকে প্রতিমকে বলেই ফেলল কথাটা। প্রতিম মাসখানেক হলো ওড়িশা থেকে কলকাতা শহরে এসছে। প্রথম দিনই অ্যান্টিক শপ থেকে বেরিয়ে সে একটা ঠিকানা জিজ্ঞাসা করেছিল পথে দেখা হওয়া অনিন্দের কাছে। পরদিন অফিসে দুজনকে দেখে অবাকই হয়েছিল। সমবয়সী অনিন্দর সাথে তার বন্ধুত্ব গড়ে উঠেছে সেই দিন থেকেই। অনিন্দ বলল, ভাই, একটা কথা বলছি তোকে, কিছু মনে করিস না। তুই আমাকে বলেছিলি শহরে এসে প্রথম দিনই তুই কিউরিও শপ থেকে একটা অ্যান্টিক রাক্ষসের মূর্তি কিনেছিলি। হ্যাঁ, কিনেছিলাম তো। ভয়ানক সেই মূর্তি। আমি ওটাকে ভীষণ ভয় পাই, বুঝলি। তবু ওটার কারুকার্য এত সুন্দর যে। দেখ, তুই ওটা কেনার পর থেকেই কিন্তু শহরে একের পর এক মৃত্যু নেমে আসছে। আমার মনে হয় সব কিছুর জন্য ওই অপয়া মূর্তিটাই দায়ী। কি বলছিস তুই এসব? এরপর তো বলবি আমি এই শহরে নতুন এসেছি, ওদের মৃত্যুর জন্য আমি দায়ী। অনিন্দ দেখল প্রতিম উত্তেজিত হয়ে গেছে, তাই সে আর কথা বাড়ালো না। শুধুই বলল, দেখ, শহরে এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি। তাই আমি ভাবলাম তুই ওই মূর্তিটার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিস কিনা, তাই জানতে চাইলাম। আচ্ছা, তোর যদি কোনো আপত্তি না থাকে আমাকে একবার দেখাবি মূর্তিটা? এতক্ষণে প্রতিম শান্ত হয়েছে। একগাল হেসে সে সম্মতি দিল। সন্ধ্যার দিকে অফিস থেকে বেরিয়ে প্রতিমের বাড়িতে গেল অনিন্দ। শহরের একধারে একটু নিরিবিলি জায়গায় বাড়িটা। ঘরে ঢুকে একটা চেয়ারে বসল অনিন্দ। প্রতিম নিজে এসেই মূর্তিটা তার হাতে দিল। তারপর চা বানাতে ভিতরে চলে গেল। অনিন্দ ঘুরিয়ে ফিরিয়ে দেখল মূর্তিটা। ফাঁকা ঘরে মূর্তির দিকে তাকিয়ে তার শির দাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এমন ভয়ঙ্কর জিনিস কেউ কি ঘরে রাখে? প্রতিম আসার আগে সে চটপট মোবাইলে ওটার কয়েকটা ছবি তুলে নিল। অনিন্দ চেয়ার ছেড়ে উঠে গিয়ে মূর্তিটা যথাস্থানে রেখে দিল। তখনই প্রতিম ঘরে ঢুকল চা নিয়ে। চা খেতে খেতে অনিন্দ জিজ্ঞাসা করল, শুধু মূর্তি ছাড়া আর কোনো অ্যান্টিক নেই তোর ঘরে? প্রতিম বলল, ওড়িশার বাড়ি থেকে সব কিছু আনা হয়নি, তবে মাসের প্রথমে মাইনে পেলে আরও কিছু কিনবো ভাবছি। এরপর কিছু কথাবার্তা বলে উঠে পড়ল অনিন্দ। প্রতিমের বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে দীর্ঘ একটা অন্ধকার রাস্তা। সেই রাস্তায় ছায়ার মতো একটা লোককে দেখে সে চমকে উঠল। আজ শনিবার। আগের ঘটনাগুলোও শনিবারই ঘটেছে। ভয়ে ভয়ে এগিয়ে এলো সে। কাছে গিয়ে দেখলো একজন গোবেচারা ভদ্রলোক। তিনিও বোধহয় ওকে দেখে ভয় পেয়েছিলেন। ভদ্রলোক একরাশ বিরক্তি নিয়ে বললেন, আজকাল কি যে হয়েছে, স্ট্রিট লাইটটাও ঠিকঠাক জ্বলে না, আর যত অপকর্ম সব এই অন্ধকারে।
অনিন্দ্য ওনার কথায় সায় দিয়ে বলল, ঠিকই বলেছেন, যাকগে, সাবধানে যাবেন। কথাটা বলে আর দাঁড়ালো না সে। সামনের মোড় থেকে বাড়ি ফেরার বাস ধরল। বাড়ি গিয়ে মূর্তির ছবিগুলো রাজীব আর প্রফেসর চৌধুরীকে পাঠাতে হবে। প্রয়োজন হলে দুজনের সাথে কথাও বলতে হবে ফোনে। কাল একবার কিউরিও শপটায় যাওয়া দরকার। অনিন্দ্য চলে যেতেই মূর্তির কাছে এসে দাঁড়ালো প্রতিম। মূর্তিটাও তার দিকে একটা কঠোর দৃষ্টি ফেলে হাঁ করে তাকিয়ে আছে। একলা এই ঘরে নিভু নিভু আলোয় একটা শিরশিরে ভয় ঘিরে ধরতে শুরু করলো তাকে। কোনো এক মায়া জালে সে যেন আটকা পড়েছে, কিছুতেই দৃষ্টি ফেরাতে পারছে না ওই মূর্তি থেকে। তার সারা শরীর ঘেমে যাচ্ছে, কেমন অবসন্ন লাগছে সারা শরীরটা। চোখ বুজে মেঝেতে শুয়ে পড়ল প্রতিম। মেঝেতে শুয়ে থাকাকালীন অনেকগুলো চিন্তা তার মাথায় এলো। কি করবে সে মূর্তিটা নিয়ে? অনিন্দ্য কি সন্দেহ করছে কে জানে? শহরের আশ্চর্য মৃত্যুর পিছনে মূর্তিটা দায়ী হতে তো পারে না, কিন্তু একটা বিশেষ কারণে মূর্তিটাকে সে নষ্ট করতে বা ফেলে দিতে পারবে না। আবার প্রতিনিয়ত এই ভয়ঙ্কর মূর্তির দর্শন তার পক্ষে দুর্বিষহ হয়ে উঠছে। তার চেয়ে ভালো আলমারিতে তুলে রাখবে মূর্তিটাকে। কথাটা ভেবে খানিকটা নিশ্চিন্ত হলো প্রতিম। একটু পরে প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণা অনুভব করল সে। অনিন্দ্যর সাথে গল্প করতে করতে সে ভুলেই গেছে আজ ঘরে কোনো খাবারই নেই। এখন রান্না করা অসম্ভব। যা জোর খিদে পেয়েছে, আর অপেক্ষা করে লাভ নেই। পেটের কোনায় একটা ব্যথা অনুভূত হচ্ছে। কাল বিলম্ব না করে গায়ে জামা গলিয়ে দরজায় তালা ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে এলো সে। আজ কোনো বাইরের হোটেলেই খেতে হবে। একটু জল খেয়ে বেরোলে ভালো হতো, তৃষ্ণায় গলাটা একেবারে শুকিয়ে আসছে। রবিবার একটু বেলা করে ঘুম থেকে ওঠে অনিন্দ্য। আজ ঘুম ভাঙতেই একটা সন্দেহের বশে টিভির সুইচটা অন করে দিল। আর খবরটা চোখে পড়তেই সে প্রায় আঁতকে উঠল। আবার খুন হয়েছে শহরের অন্ধকার গলিপথে। রাস্তার ওপর দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে লোকটা। বিচ্ছিন্ন মাথাটা পাশে গড়াগড়ি খাচ্ছে, শরীর রক্তশূন্য। ইনসেটে মৃত লোকটার ছবি দেখতেই তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ইনি যে কালকের অন্ধকার রাস্তায় দেখা হওয়া সেই মানুষটা, তাতে কোনো সন্দেহ নেই। আর স্থির থাকতে পারল না অনিন্দ্য। উত্তেজনায় তার সারা শরীর কাঁপছে। যে রাস্তায় যে সময় সে কাল রাতে হেঁটেছে, সেখানেই তার কিছুক্ষণের মধ্যে ঘটেছে ঘটনাটা। এমনকি লোকটার সাথে সে কথাও বলেছে। কোনোভাবে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়বে না তো সে? গতকাল মূর্তির ছবিগুলো সে প্রফেসর চৌধুরী এবং ইন্সপেক্টর রাজীবকে পাঠিয়েছিল। প্রফেসরকে সে সন্দেহের কথাও জানিয়েছে। রাজীব গতকাল ব্যস্ত থাকায় তার সাথে কথা হয়নি। আজ আবার সে ফোন করলো রাজীবকে। 2-3 বার রিং হতেই ফোনটা রিসিভ করলো রাজীব। অনিন্দ্য তাকে সব কিছু খুলে বলল, নিজের সন্দেহ থেকে শুরু করে গতকালের ঘটনা অবধি সব কিছু। শুনে কিছুটা অবাক হলো রাজীব। অনিন্দ্য বলল, যে কিউরিও শপ থেকে প্রতিম কিনেছে মূর্তিটা, সেখানে সে একবার যেতে চায়, তার থেকে জানতে চায় মূর্তিটার সম্পর্কে। রাজীব তার সঙ্গে গেলে ভালো হয়। এই ব্যাপারে তারও যদি কিছু জানার থাকে তাহলে সে জেনে নিতে পারবে। এই কেসটা নিয়ে বিগত 1 মাস ধরে রাজীব নাজেহাল, কোনোভাবে কোনো কিনারা করতে পারছে না। এই সূত্র ধরে যদি কোনো লিড পাওয়া যায়, এই ভেবে সে রাজি হয়ে গেল। দোকানের সামনে কখন দাঁড়াবে জানিয়ে ফোনটা কেটে দিল সে। অনিন্দ্য চটপট তৈরি হয়ে নিল। প্রাতরাশ সেরে সে রওনা দিল কিউরিও শপের উদ্দেশ্যে। দোকানের সামনে এসে দেখল রাজীব তার আগেই সেখানে উপস্থিত হয়েছে। দুজনে মিলে দোকানে প্রবেশ করল। এদিক ওদিক কিছুক্ষণ ঘুরে এটা ওটা জিনিস হাতড়ে দোকানি লোকটার কাছে আসল কথাটা বলল রাজীব। দোকানে পুলিশ ঢুকতে দেখে এমনিতেই একটু হকচকিয়ে গেছিলেন শশধরবাবু, কিন্তু মূর্তির ব্যাপারে জানতে চাইছে দেখে কিছুটা নিশ্চিন্তই হলেন। এইসব দোকানে কিছু বেআইনি জিনিসও থাকে আসলে, তাই পুলিশ দেখলে ভয় পাওয়ারই কথা। শশধরবাবু সব কিছুই বললেন। মূর্তিটা কবে কিভাবে পেয়েছেন, কত দামে কিনেছেন, কত দামে বিক্রি করেছেন, কাস্টমার যে দোকানে নতুন, এমনকি মূর্তির মাথা খোলার ব্যাপারে সাপ্লায়ার ছেলেটার কি সতর্কতা ছিল এবং তা লঙ্ঘন করেছেন সব কিছু জানালেন তিনি। শেষে সাপ্লায়ার এবং কাস্টমারের কন্ট্যাক্ট ডিটেলসও দিলেন পুলিশকে। তারপর আমতা আমতা করে জিজ্ঞাসা করলেন, কেন স্যার, কিছু সমস্যা হয়েছে?
রাজীব ব্যাপারটাকে হালকা করে দিয়ে বলল, না না, সেরকম কিছু নয়, জাস্ট একটা এনকোয়ারি, একটা ইনভেস্টিগেশনের কাজে লাগবে। ওনাকে ধন্যবাদ জানিয়ে দোকান ছেড়ে বেরিয়ে এলো অনিন্দ আর রাজীব। রাস্তায় বেরিয়ে রাজীব বলল, দেখ অনিন্দ, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না যে একটা রাক্ষসের মূর্তি জীবন্ত হয়ে গিয়ে মানুষ মেরে রক্ত খাচ্ছে। আবার তোর সন্দেহ উড়িয়েও দিচ্ছি না। অলৌকিক কিছু না হোক, খুনের সঙ্গে এই মূর্তি বা মূর্তির মালিকের কোনো সম্পর্ক থাকতেই পারে, কারণ মূর্তির সঙ্গে সঙ্গে ছেলেটাও শহরে নতুন এসেছে, আর তারপর থেকেই ঘটছে এই সব ঘটনা। সিরিয়াল কিলিংয়ের কেস বলে মনে হচ্ছে। প্রতি শনিবার ঠিক রাত 9টা থেকে 10টার মধ্যে একইভাবে খুন। আমি কালই ওই সাপ্লায়ার ছেলেটার সঙ্গে যোগাযোগ করছি, সবকিছু খবর নিয়ে তোকে জানাবো, সাবধানে থাকিস। রাজীব নিজের গাড়িতে উঠে বসল। অনিন্দ বাড়ির পথ ধরল। মূর্তির মাথাটা খোলার কথাটা শুনে তার মনটা কেমন খচখচ করছে। পকেট থেকে ফোনটা বার করল সে। প্রফেসরকেও সবকিছু জানানো দরকার। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। শরতের আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের আড়ালে রোদ ঝলমল করছে। আরেকটা শনিবার উপস্থিত হয়েছে। অনিন্দ আজ অফিসে যায়নি। কথা মতো বিকেলের দিকে এসে হাজির হয়েছে প্রফেসর চৌধুরীর বাড়িতে। মূর্তিটার বিষয়ে খোঁজ খবর নিয়ে অনেক কিছু জেনেছেন তিনি। চায়ের কাপে চুমুক দিয়ে অনিন্দকে বুঝিয়ে বললেন সব কথা। এই মূর্তি কোনো সাধারণ মূর্তি নয়, বিশেষ পাথর দিয়ে বিশেষ নকশায় তৈরি হতো এই মূর্তি। প্রাচীন ঋষিরা দুষ্ট আত্মাদের কয়েদ করে রাখবার জন্য এই মূর্তি ব্যবহার করতেন। এসব এতদিন নিছক গল্প বলেই লোকে মনে করত। বাস্তবে যে মূর্তির অস্তিত্ব থাকতে পারে তা সকলের ভাবনার অতীত। আর ইচ্ছে করে এই মূর্তির রূপ বিভৎস করা হতো যাতে সাধারণ মানুষ এর থেকে দূরে থাকে। আত্মাকে পুনরায় বশ করবার জন্য মন্ত্রও লেখা হতো মূর্তির গায়ে। তোমার পাঠানো মূর্তির গায়েও তো সেই রকমই মন্ত্র লেখা আছে। আর আমি এসব কিছু জেনেছি আমার এক পুরাতাত্ত্বিক বন্ধুর কাছ থেকে, আর এক ভাষাবিদ বন্ধুর কাছ থেকে এই ভাষার পাঠোদ্ধারও করেছি। কথাবার্তা বলতে বলতে দিনের আলো নিভে সন্ধ্যা নামল। অনিন্দ বলল, তার মানে ওই মূর্তি থেকে কোনো শয়তান আত্মা বেরিয়ে এসে এইসব ঘটনা ঘটাচ্ছে? প্রফেসর বললেন, এটা অনেকটা ওই বুমেরাঙের মতো। বুমেরাং বোঝো তো? মানে সেই আত্মা যদি নিজেই মূর্তিটা নষ্ট করে তাহলে সে তার সমস্ত অলৌকিক শক্তি হারাবে। আবার আমরা যদি ওটা নষ্ট করি তাহলে তাকে আর কোনো দিন বন্দি করতে পারবো না। আবার মন্ত্র পড়তে হবে সেই আত্মার সম্মুখে। অনিন্দ আরো কিছু বলতে যাচ্ছিল, এমন সময় রাজীবের ফোন এলো। সে ফোনটা রিসিভ করে স্পিকার অন করলো। উপাস থেকে রাজীবের কথা ভেসে এলো। ভাই অনিন্দ, তোর মূর্তির ব্যাপারে অনেক তথ্য পেয়েছি। ওড়িশার এক প্রাচীন রাজবাড়ির সমস্ত পুরনো জিনিস নিলামের সময় ওই মূর্তিটা অ্যান্টিক সাপ্লায়ার ছেলেটার হাতে আসে। আমি নিজে টিম নিয়ে সেখানে গেছিলাম। রাজবাড়িটা আজ ভগ্নপ্রায়, কেউ থাকে না সেখানে। পরিবারের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মূর্তিটা অপছন্দ ছিল, তাই তারা ওটা বিক্রি করে দেয়। তবে নিজেরা কুসংস্কারে বিশ্বাস না করলেও জানিয়ে দেয় এই মূর্তির মাথার অংশটা খোলা বারণ, খুললে নেমে আসবে ঘোর অমঙ্গল। এতটা বলে সে একটু থামলো, তারপর আবার বলল, আর একটা কথা শোন, খুনের স্পটগুলো যদিও খুব অন্ধকার ছিল, তবে তার চারপাশে একটা ছেলেকে আবঝা দেখা গেছে। তার চেহারার সঙ্গে তোর ওই অফিস কলিগের অনেকটা মিল। এখন 7টা বাজে, আমি বাড়িতেই আছি। তুই ঘন্টাখানেকের মধ্যে চলে আয়, তারপর টিম নিয়ে একসঙ্গে বেরোবো। এই রে, আমার অ্যাপার্টমেন্টে আবার লোডশেডিং হয়ে গেল। আচ্ছা শোন, ফোন রাখছি, তুই চলে আসিস। কে 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 ওখানে? আমাদের এক্ষুনি বেরোতে হবে, আর দেরি করা ঠিক হবে না। প্রফেসর তৈরি হয়ে নিলেন। বেরোনোর সময় একটা কাগজ ভাঁজ করে পাঞ্জাবির পকেটে ভরে নিলেন। রাজীবের অ্যাপার্টমেন্টের সামনে আসতেই অনিন্দর পায়ের তলা থেকে মাটি সরে গেল। সামনে অনেক ভিড়। একজনের মুখ থেকে যা শুনল সেই দৃশ্য দেখার সাহস তার আর হলো না।
রাজীবের পরিণতিও হয়েছে বাকি 4 জনের মতোই। বন্ধুর মৃত্যু শোকে কেঁদে ফেলল সে। প্রফেসর তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন নিজেকে সামলানোর জন্য। 2 জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে তারা আবার রওনা হলেন প্রতিমের বাড়ির উদ্দেশ্যে। অন্ধকারে নিস্তব্ধ প্রেতপুরীর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। আলো নেই, কোনো সারা শব্দও নেই। অনিন্দ, প্রফেসর চৌধুরী এবং 2 জন কনস্টেবল দরজার সামনে এসে দাঁড়ালো। হেলা দিতে বোঝা গেল সেটা ভিতর থেকে বন্ধ। প্রফেসরের চোখের ইশারায় একজন কনস্টেবল একটু পিছিয়ে গিয়ে জোরে ধাক্কা দিল দরজা। দরজাটা খুলে যেতেই 4 জন ঘরের ভিতরে প্রবেশ করল। কিন্তু সামনে ওটা কে? ঘরে নিভু আলোয় ওরা দেখল সামনের মেঝের উপর দৈত্যাকার একটা মানব শরীর ছটফট করছে আর বিড়বিড় করে বলছে, ওটা মানুষ নয়, মানুষ হতে পারেই না। প্রতিমের বেশে একটা পিশাচ। হঠাৎ সেই পিশাচটা হিংস্র দৃষ্টিতে একবার তাকালো ওদের দিকে। একটা কনস্টেবল সেদিকে এগিয়ে যেতেই তাকে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে শেষ করে দিল। অনিন্দর মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো একটা শব্দ, প্রতিম। কিন্তু ততক্ষণে একটা হাত ওর গলাটা চেপে ধরে শূন্যে তুলে দিল। অনিন্দর পা দুটো অসহায়ভাবে ছটফট করতে লাগলো। দ্বিতীয় কনস্টেবল পরপর 2 বার গুলি চালালো সেই ভয়ঙ্কর দর্শন মানব শরীরটা লক্ষ্য করে, কিন্তু গুলি তার গায়ে লাগলোই না। আরেক হাত দিয়ে সেই দানব তাকে ছুঁড়ে ফেলে দিল দরজার বাইরে। প্রচণ্ড যন্ত্রণায় তার আর উত্থান শক্তি রইল না। এদিকে প্রফেসর সারা বাড়ি ঘুরেও মূর্তিটাকে কোথাও খুঁজে পেলেন না। খুঁজতে খুঁজতে একটা আলমারির সামনে এসে দাঁড়ালেন। শুনতে পেলেন পাশের ঘরে সেই পিশাচের হুঙ্কার, তোরা অনেক কিছু জেনে গেছিস, তোদের বাঁচিয়ে রাখলে আমার বিপদ। পুলিশটাকে শেষ করেছি, এবার তোর পালা, তোর পালা। অনিন্দর পায়ের নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে, চেতনা লোপ পাচ্ছে ধীরে ধীরে। ঠিক সেই সময় প্রফেসরের মন্ত্রোচ্চারণ শোনা গেল। তৎক্ষণাৎ গলার কাছে চাপটা আলগা হয়ে গেল। অনিন্দ মেঝেতে পড়ে হাঁপাতে লাগলো। প্রতিমের বিশাল অশরীরী অবয়বটা যেন কোনো অদৃশ্য শিকলে বাঁধা পড়েছে ততক্ষণে। ভয়ঙ্কর চিৎকার করে উঠল সে। কিছুক্ষণ ছটফট করল অসহায়ভাবে। তারপর একটা জমাট বাঁধা ধোয়ার মতো কুণ্ডলি পাকিয়ে প্রবেশ করল প্রফেসরের হাতে ধরা মূর্তির ভেতরে। কাজ শেষ হতেই মূর্তির মাথাটা চেপে আটকে পেঁচ ঘুরিয়ে দিলেন প্রফেসর। তারপর সেই মূর্তি কালো কাপড়ে পেঁচিয়ে বাক্সে ভরে পাথরের সাথে বেঁধে গঙ্গার জলে বিসর্জন। কথাটা বলে গল্প শেষ করে বড় বড় চোখ মেলে মুখে সেই চেনা পরিচিত হাসি মেখে আমাদের দিকে তাকিয়ে রইলেন প্রফেসর চৌধুরী। আমরা এতক্ষণ হাঁ করে তার গল্প শুনছিলাম। আমি বললাম, শহরে বছর 2 আগে এই রহস্য মৃত্যু এবং জনৈক পুলিশ ইন্সপেক্টরের একইভাবে হত্যার কথা শুনেছিলাম, কিন্তু তার নেপথ্যে যে এইরকম একটা ভয়ানক ঘটনা ছিল তা জানা ছিল না। সৌম্য জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি বুঝলেন কি করে ওই ভয়ঙ্কর পিশাচটা আসলে প্রতিম? প্রফেসর বললেন, খানিকটা সন্দেহই বলতে পারো। একটা বিষয় প্রথম থেকে আমার মাথায় এসেছিল, বুঝলেন? ওই মূর্তিটা কেনার পর ওর মাথাটা খোলা হয়েছিল, নাকি মাথাটা খোলার পর তারপর দোকানে ওর আবির্ভাব হয়েছিল। আর এই বিষয়টা জানতেই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। দীপ সব শুনেও এমনভাবে তাকিয়ে রইল যেন প্রফেসরের একটা কথাও ওর বিশ্বাস হয়নি। সেটা আন্দাজ করেই প্রফেসর উঠে গিয়ে কয়েকটা ছবি এবং একটা ভাঁজ করা কাগজ নিয়ে এলেন। সেগুলো আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেন, আপাতত এগুলো দেখে রাখো। আর অনিন্দ এখন বিদেশে আছে, বুঝলে? সে ফিরলে আমি তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেব। আমরা দেখলাম ছবিগুলো ওই মূর্তির নিচের অংশের, যেখানে সত্যি দুর্বোধ্য ভাষায় কিছু লেখা আর বাংলা হরফে কয়েকটা মন্ত্র লেখা, হয়তো সেই দুর্বোধ্য ভাষারই উচ্চারণ। বেলা বাড়তে আমরা উঠে পড়লাম। প্রফেসর জ্ঞানী মানুষ, তার কথা সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি।
তবু যদি নিছক তার কল্পনাও হয়, আমাদের শুনতে তা মন্দ লাগেনি। রবিবারের ছুটির দিনে সেই কারণেই আমরা 4 বন্ধু মাঝের মধ্যে ছুটে আসি প্রফেসরের কাছে রোমাঞ্চকর গল্প শোনার নেশায়।